বাংলাদেশ অস্থির থাকলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে পরিণত হবে আশপাশের দেশ, বললেন ডক্টর ইউনূস। সংকটে সরকারের হাল ধরতে সম্মতি। স্বৈরশাসক টিকিয়ে রাখতে ব্যবহৃত হয়েছে পুলিশ, বাহিনীতে রদবদল। নতুন ডিএমপি কমিশনার মাইনুল হাসান, র‍্যাব ডিজি হলেন শহীদুর। নয়াপল্টনে সমাবেশ ঘিরে বিএনপি নেতাকর্মীদের ঢল, ভিডিও বার্তায় যুক্ত হবেন তারেক রহমান। 6.5 বছর পর মুক্ত খালেদা জিয়া। স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। আপাতত ভারতেই থাকছেন শেখ হাসিনা। যুক্তরাজ্যে মিলছে না রাজনৈতিক আশ্রয়, শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের আহ্বান জাতিসংঘের। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 দুপুরের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। বাংলাদেশের তরুণরা কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি, এ কারণে গণতন্ত্র নিশ্চিত করতে হবে। এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। শান্তি নিশ্চিতে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি। সতর্ক করেন, বাংলাদেশ অস্থিতিশীল হলে সেই প্রভাব পড়বে ভারতের পশ্চিমবঙ্গ ও 7 সিস্টার্সে, এমনকি সেই সাথে মিয়ানমারেও। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে 3 বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে দীর্ঘ বৈঠকে ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। তার আগে ভারতের এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনাকে স্বৈরশাসক আখ্যা দেন ইউনূস। আজ বাংলাদেশের সব মানুষ নিজেদের স্বাধীন মনে করছে। বাংলাদেশের 17 কোটি মানুষের মধ্যে বেশিরভাগই তরুণ। তারা কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি। কাজেই গণতন্ত্র নিশ্চিতের মাধ্যমে তাদের খুশি করা উচিত। দেশের শান্তি ও স্থিতিশীলতার উপরও জোর দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ অস্থিতিশীল হয়ে পড়লে তা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে পরিণত হতে পারে। সেই অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব গিয়ে পড়বে মিয়ানমার, ভারতের উত্তর পূর্বের 7 রাজ্য এবং পশ্চিমবঙ্গেও, কারণ এখানে লাখ লাখ রোহিঙ্গার বাস। নতুন সরকার দ্রুত দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলেও আশ্বাস দেন মোহাম্মদ ইউনূস। This is the anger, which is accumulated anger that led to it, but it's to restrain, make sure we go back to the normalcy as soon as possible. আসমাতুলি, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বাংলাদেশে একমাত্র ব্যক্তি হিসেবে শান্তিতে নোবেল জয়ী হলেও দীর্ঘ 15 বছর সরকারের রোষানলে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বে সমাদৃত হলেও স্বৈরশাসক হাসিনা তাকে শ্রমিকের টাকা লুট, কর ফাঁকি ও দুদকের মামলায় জড়িয়ে আদালত পাড়ায় করেছেন হেনস্থা। অবশেষে অভ্যুত্থানে হাসিনার পতনের মাধ্যমে বাঙালি জাতি আবারও তাকে সম্মানিত করতে চায়। তাই তো রাজপথ কাঁপানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি, রাষ্ট্র সংস্কারের প্রয়োজন ডক্টর ইউনূসের। এমন দাবিতে সমর্থন জানিয়ে রাষ্ট্রপতি তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করতে সম্মত হয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর অনেকটা অভিভাবকহীন রাষ্ট্র এখন বাংলাদেশ। আইন শৃঙ্খলা থেকে শুরু করে রাষ্ট্র মেরামতের প্রক্রিয়ায় দেশের হাল ধরতে যাচ্ছেন নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ তাকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার সিদ্ধান্ত হয়েছে। ডক্টর ইউনূস 1974 সালে দুর্ভিক্ষের সময় প্রতিষ্ঠা করেন তেবেকা খামার। পরবর্তীতে 1983 সালে গড়ে তোলেন গ্রামীণ ব্যাংক, যার মাধ্যমে দেশের হতদরিদ্র মানুষের মাঝে ক্ষুদ্র ঋণ প্রদান করেন। ফলে গ্রামীণ জীবনে ফেরে সচ্ছলতা, যা দেখে বিশ্বের বিভিন্ন দেশেও ক্ষুদ্র ঋণ প্রকল্প চালু করা হয়।
এমন সব উদ্যোগের ফলে মোহাম্মদ ইউনূস 2006 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র বিত্ত ধারণা প্রবর্তনের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন পররাষ্ট্র দফতর থেকে ফুল ব্রাইট স্কলারশিপ পান। 2021 সালের ফেব্রুয়ারিতে স্কারসিয়া ব্রিস্টন ও সোফি আইজেনম্যান একত্রে ইউনূস সামাজিক ব্যবস্থা গ্লোবাল ইনিশিয়েটিভ প্রতিষ্ঠা করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এই অধ্যাপক 2012 সালে স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হন। এর আগে তিনি 1998 থেকে 2021 সাল পর্যন্ত জাতিসংঘের ইউনাইটেড নেশনস ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন করেন। এমনকি তিনি অর্থনৈতিক কাজের উপর ভিত্তি করে বেশ কয়েকটি বই প্রকাশ করেন। আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হলেও দীর্ঘ 15 বছর ধরে আওয়ামী লীগ সরকারের রোষানলে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষ করে বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগে অর্থায়ন বন্ধ করলে দোষারোপ করা হয় ইউনূসকে। এর ধারাবাহিকতায় দুদকের শ্রমিকের টাকা লোপাটের মামলা, কর ফাঁকি সহ নানা অভিযোগে আদালত পাড়ায় হেনস্থা হন ডক্টর মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূসের জন্ম 1940 সালের 28 জুন চট্টগ্রামের হাটাজারিতে। হাজী দুলাল মিয়া সদাগর ও সুফিয়া খাতুন দম্পতির 9 সন্তানের মধ্যে ইউনূস ছিলেন তৃতীয়। প্রমা চৌধুরী, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সরকার পতনের পর আজ দ্বিতীয় দিনের মতো চলছে সচিবালয়ের কার্যক্রম। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া আজ আপনি কেমন দেখছেন? নাফিস, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে গত পরশু রাতে রাষ্ট্রপতি যখন ঘোষণা দিলেন দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করবেন, এবং এজন্য গতকালকে আমরা দেখেছি যে সংসদ বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সেদিন থেকেই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ নাগরিক সমাজের প্রতিনিধি দল, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে রাষ্ট্রপতির বৈঠক হচ্ছে। গতকালকে দফায় দফায় রাত 12:15টায় তারা সাংবাদিকদের সাথে কথাও বলেছেন। তারা প্রধান উপদেষ্টা যিনি হবেন তার নাম বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা, বাকি জনের নাম এখনো ঠিক হয়নি। আমরা মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে আজকে সকাল থেকে যেটা জেনেছি, এখানে যারা আসলে রেওয়াজ অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ যে কোনো নতুন সরকার গঠন হোক বা অন্তর্বর্তী সরকার গঠন হোক তারাই আসলে কাজ করে, দাপ্তরিক কাজগুলো তাদের করতে হয়। সকালে মন্ত্রিপরিষদ বিভাগের যিনি সচিব তিনি আসেননি, উনি সকাল থেকে বঙ্গভবনে আছেন। এখন দায়িত্বে আছেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় এবং সংস্কার সচিব মাহমুদুল হাসান। তার সাথে আমার একটু আগে কথা হয়েছে যে তাদের কাছে আসলে বঙ্গভবন থেকে একটি তালিকা পাঠাবে, সেই তালিকা অনুযায়ী তারা এখানে প্রজ্ঞাপন জারির কাজ করবে, তারা তাদের শপথ নেওয়ার জন্য ফোন করবেন। এখনো বঙ্গভবন থেকে সেই তালিকাটি তাদের হাতে এসে পৌঁছায়নি। তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন, তারা কতজন অতিথি দাওয়াত করবেন সেটার তালিকা করে রেখেছেন। তারা 80 জনের মতো বিদেশি মেহমান আসবে, তাদের তালিকা 80 জনের মতো করা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সে বিষয়টিও তিনি জানিয়েছেন। ইতিমধ্যে 15টি গাড়ি তৈরি করে রেখেছে। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি তারা হয়তো আন্দাজ করছেন যে 15 জন উপদেষ্টা হবেন অন্তর্বর্তীকালীন সরকারের। নাফিস, আপনি কোনো প্রশ্ন করতে চাচ্ছেন? হ্যাঁ ইয়াসমিন, আপনি ঠিকই ধরেছেন। আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যেহেতু আপনি এখন সচিবালয়ে আছেন, সেখানে কোনো সচিবদের উপস্থিতি আপনি দেখতে পাচ্ছেন কিনা?
আমি আপনার প্রশ্ন কথা শুনতে পাচ্ছি না। ইয়াসমিন, নাফিসা, আপনার প্রশ্ন আমি শুনতে আপনার কাছ পাচ্ছি থেকে জানতে চাচ্ছি, আপনি যেহেতু সচিবালয়ে আছেন, সেখানে এখন আপনি কোনো সচিবদের উপস্থিতি দেখতে পাচ্ছেন কিনা, বা স্বাভাবিক কোনো উপস্থিতি বা সেখানকার সার্বিক অবস্থা? আচ্ছা, যেটা আপনাকে জানাচ্ছি, আমরা জানি যে এখন দেশে আচ্ছা সচিবালয় মন্ত্রী তো থাকার প্রশ্নই আসে না, কারণ এখন দেশে প্রধানমন্ত্রী পদত্যাগের পরপর রেওয়াজ অনুযায়ী, সংবিধান অনুযায়ী মন্ত্রীদের পদত্যাগ অটোমেটিক হয়ে যায়। সেক্ষেত্রে কোনো মন্ত্রীরা নেই, মন্ত্রীদের নাম ফলকও এখনো পর্যন্ত তুলে ফেলা হয়েছে, গতকাল থেকেই আমরা দেখেছিলাম। তবে গতকালকে 2-4 জন সচিব আমরা দেখেছিলাম এসেছিলেন, আইন সচিব, তারপর তথ্য সচিব। আজকে তারা আসেননি। আজকে আমরা শুধুমাত্র জনপ্রশাসন সচিবকে দেখছি, সকাল থেকে অফিস করছিলেন, গতকালকে তিনি আসেননি। এবং অন্যান্য মন্ত্রণালয়ে যে খবর নিয়ে জেনেছি, সচিবরা আসলে আসেননি এবং উপরস্থ কর্মকর্তা যারা, তারা খুবই কম এসেছেন। আজকে যেটা দেখতে পাচ্ছি যে কিছু কর্মচারীরা এসেছেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়, তারা জনপ্রশাসন সচিবের রুমের সামনে তারা কিছু দাবি দেওয়া নিয়ে আসছেন, যে তারা গত 15 বছর আসলে পদবঞ্চিত ছিলেন বলে তারা এখনই পদোন্নতি চান। তারা এখন বৈঠক করছেন জনপ্রশাসন সচিবের রুমে। জনপ্রশাসন সচিব আসলে কথা বলবেন আমাদের সাথে, হয়তো এই বিষয়টা তারা কি করতে চাচ্ছেন। এছাড়া খুব বেশি স্বাভাবিক উপস্থিতি নাই বললেই চলে। 30 থেকে 35% আসলে উপস্থিতি আছে। যারা আসলে উপস্থিত আছেন তারা খুব কাজ করার মতো অবস্থা আমরা দেখি নাই, যে তারা আসলে কাজের যে দাপ্তরিক কাজ, প্রশাসনিক যে কাজ, আসলে সেটা খুব চোখে পড়ে নাই। সবাই যারা আছেন চুপচাপ আছেন, কেউ আছেন যারা পদবঞ্চিত, পদোন্নতির জন্য কথা বলছেন, তারা এরকম জটলা বেঁধে বেঁধে হয়তো কোথাও কোথাও আড্ডা দিচ্ছেন। বিষয়গুলো এরকমই, মানে গত 2 দিন থেকে সচিবালয়, মন্ত্রীবিহীন সচিবালয় যেমন, এবং একই সাথে প্রশাসনিক উচ্চপদস্থ কর্মকর্তাবিহীনও সচিবালয় বলা যায়, তারা আসলে খুব একটা অফিস করছেন না আজকে পর্যন্ত, আমরা যেটা দেখলাম। নাফিসা। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ। সচিবালয়ে এত বছরে পদবঞ্চিত ছিলেন এমন দাবি করে জনপ্রশাসন সচিব মেজবাউদ্দিন চৌধুরীর রুমের সামনে জড়ো হয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মচারীরা। আজকেই তাদেরকে পদোন্নতি দিয়ে আদেশ জারি করার দাবি করছেন তারা। অভিযোগ করেন, তাদের পরে জয়েন করেও পদোন্নতি পেয়েছেন অনেকে, কিন্তু তাদের পদ এক জায়গাতেই আটকে আছে। তাদের এই সমস্যা দ্রুত সমাধান করতে হবে বলে এ সময় জোর দাবি জানান তারা। এই ঘরটা হবে আমাদের স্টাডি রুম, কিন্তু দেয়ালের একটা স্টাইলিশ গর্জিয়াস লুক দরকার। ডোন্ট ওয়ারি, রেইনবো ফেদার সিল্ক মেটালিক ফিনিশ আছে না? রেইনবো ফেদার সিল্ক মেটালিকের স্পেশাল অ্যাক্রিলিক ইমালশন দেয়ালকে দেয় সিল্কি স্মুথ ফিনিশ, আর স্পেশাল পার্ল পিগমেন্টস নিশ্চিত করে বিউটিফুল মেটালিক গ্লিটার এফেক্ট। দেয়ালকে দিতে স্টাইলিশ গ্লো আছে ফেদার সিল্ক মেটালিক বাই রেইনবো। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। রাজধানীর নয়াপল্টনে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমাবেশ। নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে তিনি ভার্চুয়ালি উপস্থিত থাকবেন নাকি সশরীরে উপস্থিত থাকবেন সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। সমাবেশে তারেক রহমান ছাড়াও বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। সমাবেশ ঘিরে সকাল থেকে নয়াপল্টনের নামে মানুষের ঢল। দর্শক, নয়াপল্টনে বিএনপির সমাবেশ কভার করছে আমাদের 2 সহকর্মী। মূল মঞ্চের পাশে আছেন সহকর্মী আরিফিন শাকিল ও বাইরে রয়েছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। আমরা শুরুতে যাচ্ছি শাকিলের কাছে। শাকিল, মূল মঞ্চের পাশে যেহেতু আপনি আছেন, এই মুহূর্তে আপনি সমাবেশের নেতাকর্মীদের জমায়েত কেমন দেখছেন? ধন্যবাদ নাফিসা। নেতাকর্মীদের অজস্র জমায়েত এবং পুরো নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু বিএনপি নেতাকর্মী সমর্থকদের পদচারণা মুখর হয়ে গেছে, তিল ধারণে ঠাঁই নাই। এবং আপনি যেমনটা নিউজ সংবাদে বলছিলেন, তারেক রহমান আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। মূলত তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য রাখবেন এবং সেই কারণে কিন্তু পেছনে একটি ব্যবস্থা রাখা হয়েছে, অর্থাৎ ভার্চুয়ালি একটি টেলিভিশনের ব্যবস্থা রাখা হয়েছে, সেখানে তিনি বক্তব্য রাখবেন। মূলত আজকের এই সমাবেশ থেকে নেতাকর্মীদেরকে তিনি শান্ত থাকার জন্য আহ্বান জানাবেন এবং কোথাও যেন কোনো বিশৃঙ্খলা যেন পরিবেশ তৈরি না হয় সেই আহ্বান তিনি জানাবেন। এবং বিএনপি নেতাকর্মীরা এরই মধ্যে দেশের নানান জায়গায় যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে, নানান জায়গায় ভাঙচুর, আগুনের ঘটনা ঘটছে, সেসব জায়গায় বিএনপি নেতাকর্মীরা যেন
পাহারা বসান, জনগণের জানমালে নিরাপত্তা দেন, থানাগুলোর নিরাপত্তা দেন, পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করেন, সেই আহ্বান কিন্তু তারা জানাবেন এবং সেই কারণেই মূলত তিনি আজকে এই বক্তব্য রাখবেন। এরই মধ্যে বিএনপির মূল সমাবেশে কিন্তু বিএনপির সিনিয়র নেতারাদের থেকে বিএনপির মধ্যম এবং শেষের সারির নেতারা কিন্তু মঞ্চে এখন অবস্থান করছেন। শুধুমাত্র বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান তিনাকে তাকে আমরা দেখতে পাচ্ছি, বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুকে দেখতে পাচ্ছি, আহমেদ আজম খান রয়েছেন, নিতা রায় চৌধুরী রয়েছেন, শামসুজ্জামান দুদু রয়েছেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম এখন পর্যন্ত আসেননি। আমরা তেমনটা বিএনপি নেতা কর্মীরা তারা যে আন্দোলন সেই গণতন্ত্রকে টিকিয়ে রাখা এখন তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং তত্ত্বাবধায়ক সরকারকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের বাধ্য করাই এখন তাদের মূল চ্যালেঞ্জ বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমাদের আরেক সহকর্মী ফজলে রাব্বি সৌরভ রয়েছেন আরেক জায়গায়, আমরা সরাসরি সৌরভের সঙ্গে যুক্ত হব। সৌরভ, যেখানে আছেন সেখানে কি দেখছেন, নেতাকর্মীদের ভিড় কেমন? শাকিল, আপনি যেমনটি জানাচ্ছিলেন, আপনি ছিলেন মূল মঞ্চে, আমি রয়েছি মূল মঞ্চের পাশে যে রাস্তাগুলো দিয়েতে হচ্ছে বিএনপির নেতাকর্মীরা এই আজকের এই জনসমাবেশে আসছেন। আমি সকাল থেকেই যখন থেকে এখানে ছিলাম, এই যে নয়াপল্টনের এই যে দুই পাশে যে রাস্তা রয়েছে সেই রাস্তাগুলোতে কিন্তু নেতাকর্মীদের যে পদচারণা ছিল সেটি কিন্তু মুখো আপনি দেখতে পাচ্ছেন। আমি যদি হচ্ছে এই আমাদের ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই যে বিএনপির ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ এবং অঙ্গ যে সংগঠনগুলো রয়েছে তাদের নেতাকর্মীরা কিন্তু মুর্মু স্লোগান এবং দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কিন্তু এই মুহূর্তে নয়াপল্টনের এই রাস্তাগুলো কিন্তু তাদের দখলে। আর তারা সকাল থেকে যেটি বলছিলেন যে এই যে আজকে যে এই সমাবেশের আগের যে সমাবেশগুলো রয়েছিল সেই সমাবেশগুলোতে কিন্তু তারা নির্বাধায় কিন্তু পৌঁছাতে পারেনি। আজ যেহেতু এই যে শেখ হাসিনা সরকারের পতনের পর আজকের এই বিএনপির এই সমাবেশে কিন্তু নেতাকর্মীরা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু আজকের এই সমাবেশে তারা উপস্থিত হচ্ছেন। নানা রকম ঢোলের তবলা এবং মুহুর্মুহু স্লোগান নিয়ে কিন্তু তারা এই সমাবেশ প্রাঙ্গণে আসছেন। ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণের বিভিন্ন ইউনিট এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা এবং তাদের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক এবং সদস্য সচিবদের নেতৃত্বে কিন্তু এই আজকের এই নয়াপল্টনের এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সমাবেশটি হচ্ছে সেই সমাবেশে কিন্তু তারা উপস্থিত হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু নেতাকর্মীরা কিন্তু ঢাক ঢোল বাজিয়ে কিন্তু এই সমাবেশে উপস্থিত হচ্ছেন এবং তারা সবাই যেটি বলছে যে এর আগে কিন্তু তারা নির্বাধায় কিন্তু সমাবেশগুলোতে আসতে পারেনি, যেখানে মামলার ভয় ছিল, পুলিশের হাতে আটক হওয়ার ভয় ছিল। কিন্তু আজকের এই সমাবেশে যেহেতু এই সমস্যাগুলো না হওয়াতে কিন্তু তারা কিন্তু নির্বাধায় যেহেতু আসছেন এবং সেই কারণে কিন্তু তাদের উপস্থিতিও কিন্তু আমরা প্রচুর দেখতে পাচ্ছি। নেতাকর্মীরা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে কিন্তু আজকের এই সমাবেশে তারা আসেন। এই সমাবেশ থেকে কিন্তু হয়তো যে অন্তর্বর্তীকালীন সরকারের যে রূপরেখা শিক্ষার্থীরা দিয়েছেন তার পরেই কিন্তু আজকের এই জনসভাপতি উপস্থিত হয়েছে। আজকের যে উপস্থিতি তৈরি হয়েছে সেই উপস্থিতিতে কিন্তু তারেক রহমান প্রধান অতিথি হিসেবে কিন্তু উপস্থিত হবেন এবং কথা বলবেন। এরই মধ্যে কিন্তু বিএনপির কেন্দ্রীয় কমিটির অনেক নেতাকর্মীরাই কিন্তু কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন এবং এখান থেকে আগামী দিনের অনেক গঠনমূলক যে তাদের দিক নির্দেশনামূলক যে বিষয়গুলো রয়েছে সেগুলো আসবে। তো এই ছিল নয়াপল্টন থেকে আমার কাছে এখানকার সবশেষ তথ্য। সৌরভ এবং শাকিল, আপনাদেরকে ধন্যবাদ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী, ধীরে ধীরে স্বস্তি ফিরছে জনজীবনে। তবে সদিচ্ছা থাকলেও নিরাপত্তাহীনতার কারণে পুরোপুরি সার্ভিস দিতে পারছেন না কর্মজীবী মানুষ। তাদের প্রত্যাশা, শিক্ষার্থীদের অর্জন থেকে শিক্ষা নিয়ে এখন স্বপ্নের সেই সোনার বাংলাদেশ গড়তে সর্বস্তরের জনগণ ভূমিকা রাখতে ফিরছেন কর্মস্থলে। এদিকে সড়ক শৃঙ্খল রাখতে আনসার ব্যাটালিয়নের সাথে ট্রাফিক কন্ট্রোলের কাজ করছে শিক্ষার্থীরা। সরকার পতনের 2 দিনের মধ্যেই স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী। বুধবার সকাল থেকেই নগরের সড়কগুলোতে ছিল যানবাহনের চাপ। কর্মপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ফলে বেলা গড়ার সাথে সাথে অনেক স্থানে সৃষ্টি হয় যানজটও।
বেশ কিছুদিন রাস্তায় ট্রাফিক না থাকায় শিক্ষার্থীরা দায়িত্ব নেয় গতকালেই। যদিও আনসারদের ট্রাফিকের দায়িত্ব দেওয়া হলেও তাদের সহযোগিতায় এখনো রাস্তায় রয়েছে শিক্ষার্থীরা। ফার্স্টে সবার একটু নার্ভাস লাগে বা একটু কষ্ট হয়, তো আমরা আমাদের স্যার এখান থেকে ইশারা দিতেছে বা কোথায় কোন ট্রাফিক কোন দিকে যাবে, তো ওই লাইন অনুযায়ী আমরা করতেছি। আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। আমরা এখানে ফিল্ডে আছি, তারা কি ধরনের প্রেশারে থাকে বা কীরকম ইয়েতে থাকে, তো আমি বলবো যে একটু জনগণ যদি আমাদের সাথে দাঁড়ায় বা পুলিশের সাথে দাঁড়ায়, তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশকে অনেক সুন্দরভাবে গড়ে তোলা যাবে। খুলতে শুরু করেছে রাজধানীর দোকানপাট, ফুটপাতে বসে চায়ের আড্ডাও এখন অনেকটাই স্বাভাবিক। এদের প্রত্যাশাও নতুন কিছুর। কিন্তু আজকে ছাত্ররা চালাচ্ছে, দেখেন কোনো যানজট নেই। আমি মনে করি যে এরকম করে যদি আজকের যে দেশটা যেরকম করে সকালবেলা চলতেছে, এরকম যেন সারা জীবন চলে। আমরা যাতে হলে ভালোভাবে দোকানদারি করতে পারি, কাজ কাম করতে পারি, চলাফেরা করতে পারি, এইটাই আমরা চাই। সব ব্যাপারে বৈষম্য দূর করতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যেন আমরা একই সাথে চলতে পারি। তারপরে যেন দুর্নীতিবাজ যেন না থাকে, সবার মধ্যে যেন একটা সহানুভূতি তৈরি হয়। বিভিন্ন অফিস আদালতেও ফিরছে কর্মজীবী মানুষ। তরুণদের সাথে দেশ গড়ার ভূমিকা রাখতে চান তারাও। তাই দ্রুত সরকার গঠন করে নিরাপত্তা জোরদার করার দাবি তাদের। সেনাবাহিনীও এখনো পর্যন্ত কোনোভাবে দায়িত্ব নিচ্ছে না, তো একটা ভয় আসলে থেকেই যাচ্ছে। তারপরেও মানুষ সর্বোচ্চ চেষ্টা করতেছে চারদিকে ঠিকঠাক করার জন্য। এই দেশ গঠনে যদি আমাদের কোনো সাহায্য তাদের দরকার হয়, আমাদের সে সহযোগিতা তাদেরকে করতে হবে, সেটা আমি মনে করি। আমরা চাই যে কি এমন একটা নতুন দল, মানে আমরা আর আগের সেই দলে ফিরে যেতে চাই না, সম্পূর্ণ নতুন মুখ চাই, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই। নতুন কিছুর প্রত্যাশা সকল মানুষের কণ্ঠেই, তবে তা বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে দেশপ্রেমিক মানুষের, এমন দাবিও সাধারণ মানুষের। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা। নিউজ 24 দুপুরের সংবাদের সময় হলো একটা বিরতি। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও, নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম। কি ধোঁয়া! ভাই সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। সব ঠিকঠাক বাবা? ও মা, রান্না কত দূর? দেখছি মা। পরিবারের সবার মন জয় করতে রান্নাটা করতে হয় ভালোবাসা দিয়ে। আর রান্নার ঘ্রাণ, কালার ও স্বাদ ডিপেন্ড করে মশলার কোয়ালিটির উপর। তাই তো পুরনো মশলা বদলে ফেলেছি, ব্যবহার করছি প্রাণ গুঁড়া মশলা। প্রাণ গুঁড়া মশলা প্রস্তুত হয় পানফ্রাইজ পদ্ধতিতে, তাই এতে এসেনশিয়াল অয়েল অটুট থাকে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। সেলফিন অ্যাপ ডাউনলোড করুন, ঘরে বসে অ্যাকাউন্ট খুলুন। অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপের ক্যাশবাই কোডের মাধ্যমে। মনের মতো চুলের জন্য আগে আমি কত ঝামেলা করতাম, এখন আছে ইভা, বাংলাদেশের প্রথম পেঁয়াজের গুণ সমৃদ্ধ কোকোনাট হেয়ার অয়েল, যা পুষ্টি যুগিয়ে চুল করে ঘন, সিল্কি ও স্বাস্থ্যোজ্জ্বল। ইভা। বেশি ফ্রিডম হেভি ফ্লো উইংস স্যানিটারি ন্যাপকিন 16 প্যাডের সাথে পাচ্ছেন আরো 4টি বেশি ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। স্বাধীনতা এখন আরো বেশি। অ্যাড মানি করুন সহজে কার্ড থেকে বিকাশে। 4500 টাকা কার্ড থেকে বিকাশে, অ্যাড মানিতে 25 টাকা ক্যাশব্যাক।
মনের মতো চুলের জন্য আগে আমি কত ঝামেলা করতাম, এখন আছে ইভা, বাংলাদেশের প্রথম পেঁয়াজের গুণ সমৃদ্ধ কোকোনাট হেয়ার অয়েল, যা পুষ্টি যুগিয়ে চুল করে ঘন, সিল্কি ও স্বাস্থ্যোজ্জ্বল। ইভা। মুখের দুর্গন্ধ দূর করতে আজই নিন ম্যাজিক হার্বাল টুথপেস্ট। এর শক্তিশালী 14টি হার্বাল উপাদান দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা কোনো কৃত্রিম রং ফ্লেভার ছাড়াই। বিকাশ রিচার্জে ক্যাশব্যাক, 75 টাকা মোবাইল রিচার্জে প্রতিবার 5 টাকা ক্যাশব্যাক। দোষী সাধারণ ডিটারজেন্ট, তাই কাপড়কে বাঁচাতে ব্যবহার করুন অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট, এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। বিকাশ রিচার্জে ক্যাশব্যাক, 75 টাকা মোবাইল রিচার্জে প্রতিবার 5 টাকা ক্যাশব্যাক। তুমি অনন্যা, তুমি স্বপ্নে দেখা রাজকন্যা। Lily, always beautiful. গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট, এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। নতুন স্যাভলনে টাইম লাগে কম, জীবাণুর জম ডাবল ডাবল ফেনা হয়, সুরক্ষিত কোমল হাত সব সময়। কি খাবি বল? আরে বস। কি করছো তোমরা? মা তো রোজই রান্না করে, আজকে একটু গল্প করুক। আমাদের জন্য নো টেস্টিং সল্ট। দারুণ মজা। একদম ঠিক, সবার জন্যই ভালো চপস্টিক। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। তুমি অনন্যা, তুমি স্বপ্নে দেখা রাজকন্যা। Lily, always beautiful. স্পিড, হেভি স্পিড। নতুন আর উন্নত গ্লো এন্ড লাভলি। এত গ্লো প্রমোশন হয়েছে পুরো 40%। আরে আমার না, গ্লো এন্ড লাভলি শুধু ক্রিম না, সিরাম ক্রিম দেয় 40% বেশি উজ্জ্বলতা। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায়, দাগ ও মলিনতা দূর করে আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। মানে এইচডি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, গ্লো এন্ড লাভলি। রাঁধুনি স্বাদমিশালী সিজনিং মিক্সে সবজির স্বাদ হবে অসাধারণ, তাও আবার ফ্রিতে। কারণ 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদমিশালী ফ্রি। সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। কাটাছেঁড়া, পোড়া কিংবা পোকার কামড়ে আমার আস্থা স্যাভলন অ্যান্টিসেপটিক ক্রিম। এর দ্বিগুণ শক্তি ইনফেকশন প্রতিরোধ করে আর ত্বক রাখে কোমল। স্যাভলন উজ্জ্বলতার উপহার মাত্র 60 টাকায়। গ্লো এন্ড লাভলি সিরাম ক্রিম, এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায়, দাগ ও মলিনতা দূর করে আর দেয় এইচডি উজ্জ্বলতা। গ্লো এন্ড লাভলি মাত্র 60 টাকায়। রাঁধুনি স্বাদমিশালী সিজনিং মিক্সে সবজির স্বাদ হবে অসাধারণ, তাও আবার ফ্রিতে। কারণ 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদমিশালী ফ্রি। 10-এ 10 10-এ 10 কেন সুন্দর হাতের লেখার জন্য 2 মার্ক এক্সট্রা। নাজমা মিসের ক্লাসে 10-এ 10, তোমার তো সেই লাক। লাক না, ইটস গুড লাক। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক ও টাংস্টান কার্বাইড বল লেখাকে করে আরো মসৃণ, যা দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।
জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। ওহো, এই গালের দাগ পিছুই ছাড়ে না। জারিন, নাটক না করে সায়েন্স কি বলে দেখো। দাগের উপর সিরাম কাজ করবে। যা আছে নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিমে। 100% দাগ কমায় আর দেয় স্পটলেস গ্লো। স্পটলেস গ্লোর এক্সপার্ট নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিম। বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশিই জমুক। আর আনন্দ আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। সমাজের চাষে দম্ব না আর বাধা দেখে সবাই এখন দেখিয়ে দেওয়ার উল্টো সারকে এগিয়ে যাও দুনিয়াকে বলো তুমি পারলে ঠেকাও। স্বাগত আরেকবার নিউজ 24 দুপুরের সংবাদে। আজই ঘোষণা করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণাঙ্গ প্যানেল বলে জানিয়েছে সমন্বয়কেরা। রূপরেখা নিয়ে তারা বৈঠক করেছেন, বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারে পরিবারতন্ত্রের বাইরে সর্বজন গ্রহণযোগ্যদের আনা হবে প্যানেলে। আমরা বিভিন্ন যারা দল রয়েছে, রাজনৈতিক দল, তাদের সাথে কথা বলার চেষ্টা করছি, অন্তত যেই মানুষটি সেখানে থাকবে তাকে নিয়ে যেন কোনো অভিযোগ না থাকে সেই বিষয়টি নিয়ে আমরা সবার সাথে কথা বলছি। প্রায় বলা শেষের দিকে। আমরা আজকে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে, হয়তো বিকালের মধ্যে আমরা আমাদের এই নামগুলো কনফার্ম করে আসলে প্রকাশ করার প্রক্রিয়াটিতে যাব। তো আশা করি পুরো দেশের মানুষের সামনে অন্তত আমরা এরকম একটি প্যানেল দিতে পারবো, যেই প্যানেল নিয়ে এই দেশের অধিকাংশ মানুষের ওই আস্থার জায়গাটি রয়েছে। গত 16 বছর ধরে আমাদের যে ইনস্টিটিউশনসগুলো রয়েছে সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, যাতে ইনস্টিটিউশনসগুলোর প্রতি মানুষের আশ্বাস আসে, বিশ্বাস আসে, যার কারণে প্রত্যেকটি যেই জায়গায় যে বেস্ট তাকে সেই জায়গায় দেওয়া হবে, যাতে করে সর্বজন গ্রহণযোগ্যতা পায়। সেজন্য যে দলীয়করণের একটি ব্যাপার থাকে, যে এতদিন পর্যন্ত একটা বাইনারি অপোজিশন ছিল, যে এই পরিবারতন্ত্র না হয় ওই পরিবারতন্ত্র, এই দুই পরিবারতন্ত্রের ঊর্ধ্বে উঠে সর্বজন গ্রহণযোগ্য ছাত্র জনতার উপস্থিতিতে, ছাত্র জনতার অংশগ্রহণে একটি সর্বজন গ্রহণযোগ্য একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা বিশ্বাস করে আমরা নিশ্চিত করতে পারবো। এক্সেলেন্স ইন কোয়ালিটি। অন্তর্বর্তী সরকারের তালিকা ঘিরে বঙ্গভবনের দিকে তাকিয়ে এখন গোটা দেশ। এরই মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন নবনিযুক্ত পুলিশ প্রধান মইনুল ইসলাম। সেখানে আছেন সহকর্মী মোরসালিন জুনায়েদ, যুক্ত হচ্ছি তার সঙ্গে। জুনায়েদ, অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে জানাবেন। নাফিসা, আপনি যেই তথ্যটি দিলেন দর্শকদেরকে, সেটি সূত্র ধরে বলতে চাই, গণভবনে বেলা 1:50 দিকে পুলিশের নতুন প্রধান আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম তিনি প্রবেশ করেছিলেন বঙ্গভবনে এবং কিছু সময় তিনি রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন। এই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করেছে বঙ্গভবনের জনসংযোগ দপ্তর থেকে এবং বিস্তারিত তারা কিছুক্ষণের মধ্যে জানাবেন সেখানে কি কি নিয়ে আলোচনা হয়েছে। তবে সার্বিক যে পরিস্থিতি বর্তমানে চলছে দেশের, সেই পরিস্থিতিতে এই যে বাহিনী রয়েছে, পুলিশের বাহিনী, এই বাহিনীতে বেশ কিছু পরিবর্তন হয়েছে, এছাড়াও অন্যান্য কিছু বাহিনীতে পরিবর্তন হয়েছে। পরিবর্তনের ধারাবাহিকতায় নতুন যে আইজিপি হলেন, মূলত যেটি ধারাবাহিকতা থাকে সেই বিষয়টি হচ্ছে যে নতুন কোনো পুলিশ প্রধান হিসেবে যুক্ত হওয়ার পর রাষ্ট্রপতির সাথে তারা সাক্ষাৎ করতে আসেন। তবে এখন যেহেতু একটি ভিন্ন ধরনের পরিস্থিতি বিরাজ করছে সারা দেশেই, তার প্রেক্ষিতে নতুন এই পুলিশ প্রধানের এখানে যোগদান কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবেই বিবেচিত। সবকিছু মিলে তিনি 20-25 মিনিটের মতো নাফিসা বঙ্গভবন অবস্থান করেছিলেন এবং এখান থেকে তিনি 2:15 দিকে তিনি বের হয়ে গেছেন। এছাড়াও অন্যান্য বিষয় যেটি রয়েছে, যে অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়টি, সেটি নিয়েও কিন্তু নানান ধরনের আলোচনা চলছে। নাফিসা। জুনায়েদ, আপনাকে ধন্যবাদ। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আয়না ঘর থেকে বের হচ্ছেন গুম ও নিখোঁজরা। তাদের পরিবারের সদস্যরা ভিড় করেছেন রাজধানীর কচুক্ষেত এলাকায়। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাইমাল জিকো, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জিকো, আয়নাঘর সম্পর্কে জানতে চাই এবং সেই সাথে যে স্বজনরা সেখানে ভিড় করেছেন তারা কি বলছেন?
প্রথমে যেটি জিজ্ঞেস করেছেন যে আয়না ঘর আসলে এই সম্পর্কে এখন পর্যন্ত সঠিকভাবে তেমন কিছুই আমাদের জানা নেই। তবে আজকে কিন্তু কচুক্ষেতে গতকালকে যেমন দেখেছেন যে এই আয়না ঘর নামক যে জায়গাটি আছে সেখান থেকে অনেকেরই স্বজন দীর্ঘদিন পর বেরিয়ে এসেছেন। ঠিক একইভাবে এই খবর পাওয়ার পরে কিন্তু কচুক্ষেত মোড়ে অনেক স্বজন এসে ভিড় করেছেন এবং যেমনটি দেখছেন যে তারা তাদের যেই স্বজনরা হারিয়ে গেছেন তাদের আসলে ছবি নিয়ে এখানে এসে আজকে উপস্থিত হয়েছেন। দীর্ঘদিন ধরে আসলে নিজেদের প্রিয়জনদেরকে খুঁজে না পাওয়ার যেই আকাঙ্ক্ষা এটি হলো গতকালকে অনেককেই বের হতে দেখেছেন এবং তারপরেই কিন্তু তারা এখানে ছুটে এসেছেন যে তাদের সেই আপনজন প্রিয় মানুষটি এখানে আছে কিনা এবং সেই আয়নাঘর থেকে আসলে বের হবে কিনা সেজন্যই আসলে এখানে এসে উপস্থিত হয়েছেন। এখানে আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। একটু যদি আপনার কাছ থেকে জানতে চাই কে কেন এখানে এসেছেন, এই জায়গাতে কেন? আমার মেয়ের জামাই বাচ্চার বাবা 2018 মার্চ মাসের 5 তারিখে নিখোঁজ হয় শিশুপঙ্গুর এখানে থেকে। ওরা ওর বন্ধু ছিল সাথে, যখন ওরা ধরছে একটা সদা মাইক্রো নিয়ে 5 জনে, ও আবার দেখে যে বলছে যে আন্টি রিসার আব্বারে তো একটা মাইক্রো আসছে 5-6 দিন ধরে ওরা মাইক্রোতে করে নিয়ে গেছে। তখন আমরা মোহাম্মদপুর থানায় যা ডিবি আমরা যোগাযোগ করতে চাই, অনেক জানে ওনারা কিছুই বলেননি। এই পর্যন্ত আজ পর্যন্ত আমরা কোনো খোঁজই পাইনি। জি, যেমনটি শুনছিলেন আরো একজনের সাথে আসলে একটু কথা বলতে চাই যে আপনি এখানে কেন এসেছেন? আমার ভাইয়ের জন্য আমরা আসছি। আমার ভাই 2019 সালে নিখোঁজ হয়েছে। বাড়ি থেকে সাদা পোশাক। এই জায়গাতে কেন? এই জায়গাতে আমাদের বিশ্বাস আমার ভাই আয়না ঘরে আছে। কেন এই বিশ্বাসটা আসলে? এই বিশ্বাসটা অনেকে যেহেতু শুনছি সুইটা গেছে এখান থেকে বের হয়েছে, ওই বিশ্বাস নিয়ে আমরা আসছি। আচ্ছা, কিভাবে নিখোঁজ হয়েছিলেন? আমার ভাইটা 2019 সালে বাসা থেকে নিখোঁজ। মার্চের 27 তারিখে রাত্রে 2টা বাজে সাদা পোশাকধারী কয়েকটা গাড়ি মিলা অস্ত্র ঠেকায় আমার ভাইকে নিয়ে আসছে তারা। জি, যেমনটি শুনছিলেন যে এখানে আসলে যেহেতু গতকাল দীর্ঘদিন পর অনেকের স্বজনই বেরিয়ে এসেছেন সেই আয়নাঘর থেকে এবং সেই বিশ্বাস থেকেই কিন্তু এখানে এসে স্বজনরা ভিড় করেছেন যে তাদেরও হয়তো বা প্রিয় মানুষটি আসলে এখান থেকেই বের হবেন এবং এজন্যই তারা এখানে অপেক্ষা করছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। নাফিসা। জিকো, আপনাকে ধন্যবাদ। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। এবার র্যাবের মহাপরিচালক ও ডিএমপি কমিশনার পদেও পরিবর্তন এনেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। র্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুর রহমান, আর বর্তমান দায়িত্বে থাকা ব্যারিস্টার হারুনুর রশিদকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। অন্যদিকে ডিএমপি কমিশনার হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকার অপরাধ তদন্ত বিভাগের উপপুলিশ মহাপরিদর্শক মাইনুল হাসানকে, আর বর্তমান ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসেবে মোহাম্মদ মইনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়। আইজিপি নির্দেশ দিলেই থানার দায়িত্ব নেবে পুলিশ। দুপুরে পুলিশ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আবদুল্লাহ হেল বাকি কথা বলেন। তিনি জানান, পুলিশ কোনো কর্মবিরতিতে নাই, দ্রুতই স্ব কর্মস্থলে যোগ দেবেন তারা। দুপুরে পল্টনে পুলিশ অ্যাসোসিয়েশন কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, পুলিশের কর্মবিরতিতে যাওয়ার কোনো সুযোগ নেই। চলমান অস্থিরতাকে কাজে লাগিয়ে দলবাজ একটি পক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছে। পুলিশের নেতৃত্বে আসা বর্তমান কর্মকর্তাদের প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে। বিগত সময়ে ঊর্ধ্বতনরা পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করে জাতির মধ্যে বিভাজন তৈরি করেছে, যার প্রত্যক্ষ ভুক্তভোগী এখন খোদ পুলিশ সদস্যরাই। একটা স্বৈরাচারকে টিকায় রাখার জন্যই পুলিশ লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হয়েছে গত যুগের 1 যুগেরও বেশি সময়, 1.5 যুগের কাছাকাছি। তো এই কারণে একটা অগণতান্ত্রিক সরকার জগদ্দল পাথরের মতো মানুষের ঘাড়ে চেপেছিল। এটা শোষক ছাড়া আর কিচ্ছু না। এই শোষকের একমাত্র হাতিয়ার ছিল পুলিশ। মানুষের যে ক্ষোভের যে একটা বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশের কারণে আজকে পুলিশ ধিকৃত হয়ে গেছে। তবে আমরা সর্বক্ষেত্রেই যে আজকের যে ধ্বংসাত্মক কার্যক্রম সবই যে সাধারণ মানুষ করছে আমরা এটা মনে করি না। সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন।
নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নিউজ 24 দুপুরের সংবাদে আরো একবার স্বাগত। পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। ব্যক্তিগত অসুবিধার কারণ দেখিয়ে বুধবার রাষ্ট্রপতি বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে জানান, নিষ্ঠা ও আন্তরিকতায় অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করেছি, কিন্তু ব্যক্তিগত অসুবিধার কারণে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করার অবস্থা নেই। 2020 সালের অক্টোবরে তিনি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এছাড়া পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ। যুক্তরাজ্যে আশ্রয় পেতে শেখ হাসিনার আবেদনে সাড়া দেয়নি কিয়ার স্টারমারের সরকার। অভিবাসন আইন অনুযায়ী বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে যুক্তরাজ্যে আশ্রয় দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানায় লন্ডন। বলা হয়, শেখ হাসিনা যে পদ্ধতিতে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন ওই পদ্ধতিতে কাউকে আশ্রয় দিতে পারে না যুক্তরাজ্য সরকার। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। ব্যাংক খাতে লুটপাট, দখল, অনৈতিক সুবিধা ও নানা অনিয়মের সহযোগিতা করায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর ও উপদেষ্টাদের বিতাড়িত করেছেন সাধারণ ব্যাংকাররা। ঘটনার সময় কার্যালয়ে ছিলেন না গভর্নর আব্দুর রউফ তালুকদার। বুধবার সকাল 10:30টার দিকে আন্দোলন শুরু করে গভর্নর বিল্ডিংয়ের ৪র্থ তলায় কর্মকর্তারা স্লোগান দিয়ে অবস্থান নেন। বিক্ষুব্ধরা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, 4 ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগ দাবি করে মিছিল করেন। এক পর্যায়ে তারা কেন্দ্রীয় ব্যাংকের মূল ভবনে অবস্থিত গভর্নরের ফ্লোরে ঢুকে পড়েন এবং একজন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন। যদিও এর আগে তিনি জানিয়েছিলেন যে নতুন উপদেষ্টার কাছেই তিনি পদত্যাগপত্র জমা দিবেন, কিন্তু বিক্ষুব্ধ কর্মকর্তাদের দাবির মুখে পদত্যাগ করে সেনাবাহিনীর সহায়তায় ব্যাংক ছাড়েন কাজী সাইদুর রহমান। এ সময় সেনা সদস্যরা তাদের নিরাপত্তা দেন। বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? এটা হোক যত্নে। আবারও স্বাগত। এবারে জানিয়ে দেব খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য 17 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। দলটার নেতৃত্বে শান মাসুদ থাকলেও তার ডেপুটি হিসেবে শাহিন শাহ আফ্রিদিকে সরিয়ে রাখা হয়েছে সৌদ শাকিলকে। আফ্রিদিকে সহ অধিনায়কের দায়িত্ব থেকে বিশ্রামে রাখার বিষয়ে এক বিবৃতিতে পিসিবি জানায়, তার ওয়ার্ক লোডের কথা বিবেচনা করেই ম্যানেজমেন্ট এমন সিদ্ধান্ত নিয়েছে। কারণ চলতি বছরের 21 আগস্ট থেকে আগামী বছরের 5 এপ্রিল পর্যন্ত 9টি টেস্ট, 14টি টি20 ও 17টি ওয়ানডে ম্যাচ খেলবে পাকিস্তান। সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তান দলের 13 জন ক্রিকেটার রয়েছেন বাংলাদেশের এই সিরিজে। 13 মাস পর টেস্ট দলে ফিরেছেন নাসিম শাহ। চোটের কারণে নেই পেসার হাসান আলী ও মোহাম্মদ ওয়াসিম আলী জুনিয়র। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের সঙ্গে 2 ম্যাচের টেস্ট সিরিজের শুরু 21 আগস্ট। দর্শক, আর এই ছিল নিউজ 24 দুপুরের সংবাদের আজকের আয়োজন। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।